হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিভিলোসফি ক্লাসেস। গত 13 তারিখ আরআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন ছেড়ে দিয়েছে। তো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিএমএস পদের জন্য রিক্রুটমেন্ট চলছে এবং এখানে একটা জিনিস আমার দেখে অবাক লাগলো, যেটা হচ্ছে সিএমএ পদটা এবারে আরআরবি যে এ থেকে বাদ দিয়ে দিয়েছে। তো ওই কারণেই প্রথমে যখন ইনিশিয়াল নোটিফিকেশন এসেছিল সেখানে প্রায় 4,000 তিন না তিন না 5 মতন বোধহয় টোটাল ভ্যাকেন্সি ছিল। সেখান থেকে 105খানা হঠাৎ করে কমিয়ে দিয়ে এরা 3,993টা ভ্যাকেন্সি ছেড়েছে। এবার এই 3,993 যে ভ্যাকেন্সি ছেড়েছে সেটা এবার যাই হোক ছেড়েছে, সেটা এখন আমাদের মেনে নিতে হবে। নিয়ে আমরা দেখি, যদিও এটা খুব ইনিশিয়াল, যে এই 3,993 যে সংখ্যাটা আমরা দেখতে পাই, 3,993 যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা পুরোপুরি প্রফেশনাল। এরপর আরো বাড়বে বা কমবে সেটা পরবর্তীকালে জানিয়ে দেবে আরআরবির তরফ থেকে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ডিএমএস এই দুটো পদের জন্য এই নোটিশটা ছাড়া হয়েছে। তো এই নোটিফিকেশনের কয়েকটা ইম্পর্টেন্ট ডেট আমরা জেনে নিই। একটা ইনিশিয়াল নোটিশ এসেছিল প্রথমে, যেখানে 25/7/2026 আমাদেরকে একটা ইনিশিয়াল নোটিশ দিয়েছিল আরআরবির তরফ থেকে। প্রত্যেকেই আমরা দেখেছিলাম সেটা, এবং আমাদের সিভিলোসফির হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউবের কমিউনিটি সেকশনে যেটা আমাদের আপডেট দেওয়া হয়েছিল। তাছাড়া ওপেনিং ডেট অ্যাপ্লিকেশন শুরু হয়েছে গত 14 তারিখ থেকে, 14ই আগস্ট 2026 থেকে, এবং এর ফর্ম ফিল আপ চলবে 13/9/2027, মানে 13ই সেপ্টেম্বর 2026 অব্দি। আহ, তো এই ডেটটা তোমরা প্রত্যেকেই মাথায় রেখো, যারা যারা এই পরীক্ষায় বসতে চাও বা এই পরীক্ষা মানে অবশ্যই পরীক্ষা বসতে চাও যারা যারা, তারা অবশ্যই এই ডেটের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের করে নিতে হবে। তা না হলে কিন্তু তোমরা আর অ্যাপ্লাই করতে পারবে না। এবং ফি জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে 15/9/2026। মানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা 15 তারিখ রাত্রের মধ্যে জমা দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু তোমরা আবারও তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। খুব বুঝে শুনে এই জিনিসগুলো তোমরা একটু করবে। এবং তারপর যারা ধরো অ্যাপ্লিকেশন করছো তাদের কিছু ডকুমেন্টেশন বা কিছু ইনফরমেশন ভুল দিয়ে দিয়েছো, তো সেটা চেঞ্জ করার জন্য, ভুল ইনফরমেশনকে ঠিক করার জন্য একটা উইন্ডো খুলবে, ওরা মডিফাই করার জন্য অ্যাপ্লিকেশন মডিফিকেশনের একটা উইন্ডো খুলবে। সেটা হচ্ছে 16/9/2026 থেকে 25/9/2026 পর্যন্ত চলবে। তো তার মধ্যে যদি কারোর কিছু কারেকশন করার থাকে তোমাদেরকে করে নিতে হবে। এই ডেটটাও তোমরা একটু দেখে নিও, যে যারা স্ক্রাইব যারা স্ক্রাইব থাকবে তাদের জন্য এই ডেটটা দেওয়া আছে, যে যারা স্ক্রাইব হিসেবে ইউজ করবে তাদেরকে এই ডেটের মধ্যে তাদেরকে সাবমিট করতে হবে, স্ক্রাইব ডিটেল জমা দিয়ে দিতে হবে এই ডেটের মধ্যে। তো যেই বা ডিএমএস যে পদের জন্যই আমরা অ্যাপ্লাই করি না কেন, তো এটা একটা লেভেল 6 জব। এখানে মোটামুটি বেসিক পে থাকছে 35,400, এবং সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 33 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা এই পরীক্ষা দিতে পারবে। এবং বয়স ক্যালকুলেট হবে এই ডেট অনুযায়ী, মানে যারা 1/1/2027 33 বছর বয়স যাদের পূর্ণ হয়ে যাবে, বা 33 বছরের আগে বা 33 বছর যাদের বয়স, তারা এই পরীক্ষা দিতে পারবে। এবং এই তারিখে যাদের বয়স 18 হয়ে যাবে তারাই একমাত্র পরীক্ষা দিতে পারবে। তার উপরে বা তার নিচে মোটামুটি জেনারেল ক্যান্ডিডেট যারা, তারা দিতে পারবে না। যাক, এজ নিয়ে আমি পরে আবার ডিটেলে আরেকটু কথা বলছি, এখানে নোটিশেই আছে সেটা। তো টোটাল ভ্যাকেন্সি যেটা আমি শুরুতেই বললাম যে 3,993টা ভ্যাকেন্সি ছেড়েছে এই অবধি। আপাতত আমরা এখানে যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ডিটেল। তো আমি আরেকবার বলে দিচ্ছি, এটা লেভেল 6 জব একটা। এখানে বেসিক পে দিচ্ছে যে 35,400, সর্বনিম্ন সর্বোচ্চ বয়স 18 এবং 33, এবং 3,993টা ভ্যাকেন্ট বা ভ্যাকেন্সি ছাড়া হয়েছে এখানে। এরপরে আসি ফর্ম ফিল আপের কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। ক্যান্ডিডেট যারা ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছো তারা কিন্তু এই পরীক্ষায় এলিজিবল নয়। মানে যারা সেমিস্টার দিয়েছো তাদের রেজাল্ট বেরোনো এখনো বাকি আছে, তারা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল নয়। এখানে বড় বড় করে লেখা আছে, দেখো, যে ক্যান্ডিডেট ওয়েটিং ফর দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য প্রেসক্রাইবড এডুকেশন
or technical qualifications are not eligible to apply। তার মানে ওটাই যে যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছে এখন, তারা আপাতত অপেক্ষা করো পরের বছরের জন্য, তারা তখনই পরীক্ষা দিতে পারবে তার পরের বছর থেকে। আপাতত এবছর তারা অ্যাপ্লাই করতে পারছে না। এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে এখানে আর একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা, এই প্রত্যেকে ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করছো তারা কিন্তু একটাই প্রেফার্ড জোনে অ্যাপ্লাই করতে পারবে। আরআরবি যে সমস্ত জোনগুলোকে জানিয়ে রেখেছে সেই জোনগুলোর মধ্যে যে কোনো একটা জোনেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি মাল্টিপল জোনে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এবং তাছাড়াও এখানে আরেকটা বড় করে বলে রেখেছে, সেটা হচ্ছে যে যদি কেউ এটা অ্যাটেম্প করে কোনোদিন, তাহলে ভবিষ্যতে যে কোনো আরআরবি বা আরআরসির পরীক্ষা থেকে তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, মানে পুরোপুরি ফ্রি করে দেবে তোমাদের, তোমরা আর কোনোদিন কোনো পরীক্ষা দিতে পারবে না আরআরবি। তো খুব সাবধানে এই জায়গাটা ফিল আপ করবে যে তোমরা কিন্তু প্রত্যেকে একটা জনেই অ্যাপ্লাই করবে, মাল্টিপল জনে অ্যাপ্লাই করতে যাবে না। তো এটাই এখানে বলার ছিল। এই যে বারবার করে বলে দিচ্ছি আমি, আরেকবার তুমি দেখো, রিডিং করে দিচ্ছি যে ক্যান্ডিডেট শুড চুজ অনলি ওয়ান আরআরবি অ্যান্ড indicate their preference for railway zones and post categories notified for which the candidate is interested to apply and eligible in that chosen RRB only. Multiple application multiple application to the different RRB or the same RRB will lead to rejection of all the applications. Any attempt to submit more than one application by a candidate against CEN shall be result disqualification and debarment from recruitment process and the future examination of RRB and RRC। তো এটা খুব বুঝে শুনে তোমরা অ্যাপ্লাই করবে। আরআরবি মেডিকেল স্ট্যান্ডার্ড তিন রকমের ছেড়েছে, একটা হচ্ছে A3, একটা B1 এবং একটা C1। A3 একটু টাফ মেডিকেল হয়, এখানে অনেকগুলো কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন এগুলো পাস করতে হয়, মেসফোনিক ভিশন এগুলো পাস করতে হয়। এটা অপেক্ষাকৃত একটু সহজ থাকে A3 থেকে। এখানেও কালার ভিশন পেস্ট পাস করতে হয়, কিন্তু মেডিকেলটা একটু হালকা হয়। আর এখানে C1 হচ্ছে সব থেকে হালকা। এরপর আরো ডিটেলে আরআরবি ছেড়েছে, সেটার ব্যাপারে ওই যে একটা 73 পাতার পুরো অ্যানেক্স ছেড়েছে। ওই মেডিকেল ডিটেল নিয়ে আরআরবি যেই এই নোটিশটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, সিভিলোসফির যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ওখানে দিয়ে দেবো। তো নোটিশের এই পেজটায় যাবে তোমরা, গিয়ে এইখানে যাবতীয় রোগ বা মেডিকেলের ওপর যা যা পুরো ওদের ডিটেল নোটিফিকেশন দেওয়ার একটা 73 পাতার ওরা পুরো নোটিশ ছেড়েছে। তো এইটা তোমরা কিন্তু সবাই একবার ফলো আপ করে নিও, তাহলে ওখান থেকে তোমরা জানতে পারবে যে কোন কোন, কেউ যদি কোনো রোগের দিক থেকে আক্রান্ত থাকো বা জিনিসপত্র তাদের কিছু জিনিস রেস্ট্রিকশন ওরা করেছে, ওটা একটুখানি তোমরা দেখে নিও ব্যাস। এবার আসি এজ লিমিটে। এজ লিমিট বলেছে, এজ লিমিট কবে থেকে কাউন্ট হবে, যে 1/1/2027। তো 1/1/2027 মধ্যে 18 থেকে 33 বছর বয়স হতে হবে। তার মানে 1/1/2009 সর্বনিম্ন বয়স, এবং সর্বোচ্চ বয়স জেনারেলদের জন্য হচ্ছে 2/1/1994। মানে এর মধ্যে যারা, এই এজ গ্রুপের মধ্যে, এই জন্মসালের মধ্যে যারা পড়ছে তারা এই পরীক্ষা দিতে পারবে। এবার হ্যাঁ, এসসি ওবিসির ক্ষেত্রে 2/1/1991 এবং এসসি এসটির ক্ষেত্রে 2/1/1989। তো এর মধ্যে বয়স হতে হবে প্রত্যেককে, তবেই এই পরীক্ষার মধ্যে তারা মোটামুটি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া গভর্নমেন্টের তরফ থেকে আরো কিছু এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, তো সেগুলো যেরকম দেওয়া থাকে প্রত্যেকটা পরীক্ষাতে, সেরকম এই পরীক্ষার ক্ষেত্রেও দেওয়া আছে। এবার আছে এক্সামিনেশন ফি। তো যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের দিতে হবে 500 টাকা। এই 500 টাকাটা যারা ফার্স্ট স্টেজে অ্যাপিয়ার করবে, এই ফার্স্ট স্টেজে অ্যাপিয়ার করলে তোমাদের 400 টাকা রিফান্ড হয়ে যায়, যেটা এখানে বড় বড় করে বলা আছে। এবং
ফিমেল, ওবিসি, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি আরো যে সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ছে তারা 250 টাকা তাদের অ্যাপ্লিকেশন ফি। এটাও আবার মোটামুটি তোমরা সিবিটি ওয়ানে বসলে তোমাদেরকে পুরো 250 টাকায় এখানে রিফান্ড হয়ে যাবে। তো এই জিনিসটা একটু দেখে নিও এবং টাইমে পেমেন্টটা করে দিতে হবে। এবার আসি রিক্রুটমেন্ট প্রসেস। রিক্রুটমেন্ট প্রসেসকে টোটাল 4টে ভাগে ভাগ করা আছে। স্টেজ 1 সিবিটি 1 যেখানে হবে, স্টেজ 2 যেখানে সিবিটি 2 হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। তার মধ্যে এই দুটোতে তোমাদেরকে দিতে হবে এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম, এবং তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপর সর্বশেষে হবে মেডিকেল, এবং তারপরে তোমরা আলটিমেটলি জয়েন করে নিতে পারবে। যারা যারা এলিজিবল হবে বা যারা যারা পাস করবে তারা এখানে জয়েন করে নিতে পারবে। এর মধ্যে আসছে সিবিটি 1, স্টেজ 1 যাকে বলা হচ্ছে। টোটাল 90 মিনিট সময় পাবে তোমরা এই পরীক্ষার জন্য। 100 নম্বরের কোশ্চেন হবে, মানে 100টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। সিলেবাস ওই এক, ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের মধ্যে যা যা আছে এখানে পরে আমি তোমাদের ডিটেলে আরো সিলেবাস আলোচনা করে দেবো পরে অন্য একটা ভিডিও। তাছাড়া জেনারেল ইন্টেলিজেন্স, মোটামুটি সব পরীক্ষাতে যেরকম থাকে সেরকম জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স। ব্যাস এই কটা পরীক্ষা তোমাদের সিবিটি ওয়ানে পড়বে। ম্যাথামেটিক্স আছে 30 নম্বর, 30টা কোশ্চেন টোটাল তোমরা পড়বে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এ থাকবে 25 নম্বর, 25টা কোশ্চেন। আবার জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 15 নম্বর এবং জেনারেল সায়েন্সে থাকবে 30 নম্বর, টোটাল 100 নম্বর। এই 100 নম্বর পরীক্ষা দেওয়ার জন্য তোমরা টাইম পাবে টোটাল 90 মিনিট বা 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং কিন্তু এই পরীক্ষা আছে, 1-3 নম্বর করে কাটা যাবে প্রতিটা ভুল কোশ্চেনে। তো খুব বুঝে শুনে উত্তর দেবে তোমরা। এরপর আসবে সেকেন্ড স্টেজ পরীক্ষা। যারা এই সিবিটি তে পাস করবে, সিবিটি পাস করবে তারা মানে মোটামুটি যে ভ্যাকেন্সি আছে তার 15 গুণ হচ্ছে সিবিটি তে পাস করবে, মানে মোটামুটি 60,000 জন সিবিটি 2 দিতে এলিজিবল হবে। সিবিটি 2 টোটাল হবে 120 মিনিটের। সিবিটি 2 এ তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য পরীক্ষা দিতে হবে, যেখানে 15 নম্বর থাকবে। 15 নম্বর জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে। ফিজিক্স কেমিস্ট্রিও থাকবে এখানে, ফিজিক্স কেমিস্ট্রিতেও 15 নম্বর থাকবে। বেসিক কম্পিউটার সবাইকে জানতে হবে, কম্পিউটারের জন্য 10 নম্বর থাকবে। বেসিক এনভায়রনমেন্ট এবং পলিউশন কন্ট্রোল, সেটার জন্য 10 নম্বর থাকবে। একটু বুঝে শুনে নেবে প্রত্যেকটা সাবজেক্টই, কারণ আমরা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে তারা টেকনিক্যালটা পড়ি, বাদ বাকি সাবজেক্টগুলো পড়া হয় না তাদের। তো খুব বুঝে নেবে ব্যাপারটা। এছাড়া হচ্ছে টেকনিক্যাল এবিলিটিস, মানে আমাদের নিজেদের যে যার নিজেদের সাবজেক্ট যেটা থাকবে সেটাতে 100 নম্বরের কোশ্চেন হবে। এইটা তো আমাদেরকে রেডি করতে হবে, কারণ আমরা জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা দিচ্ছি। তো টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে এখানে, যার জন্য তোমরা টাইম পাবে 120 মিনিট বা 2 ঘন্টা, ঠিক আছে। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং আছে প্রত্যেক পরীক্ষায়, মানে প্রত্যেক ভুল আনসারে 1-3 নম্বর করে কাটা যাবে। এবং হ্যাঁ, মানে ওটাই, প্রত্যেক ভুল আনসারে 1-3 নম্বর করে কাটা যাবে। ও প্রত্যেকের সিগনেচার ঠিকঠাক ভাবে করবে, সিগনেচার ক্লিয়ার হতে হবে। যা যা এখানে বলে দিয়েছে সেগুলো একটু ফলো করে নেবে। এবং সব থেকে বড় কথা, ব্ল্যাক পেন, মানে ব্ল্যাক বল পেনে তোমরা কিন্তু সই করবে, এবং হোয়াইট পেপারে রাখতে হবে। ব্লক লেটারে কেউ সই করবে না, বা ডিসজয়েন্ট লেটারে কেউ সই করবে না। সিগনেচার যদি নন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হয়, বা সিগনেচার যদি কালো কালির পেন ইউজ না করো, কেউ যদি পুরো ব্লক লেটারে বা ক্যাপিটাল লেটারে সিগনেচার করো, অথবা বাজে কোয়ালিটিতে বা আনক্লিয়ার ভাবে সিগনেচার করো, ইনকমপ্লিট সিগনেচার বা পার্সিয়াল সিগনেচার, এগুলো সব ক্ষেত্রে, মানে সিগনেচারে আপলোডই করুন বা অন্য কোনো ছবি আপলোড করে দিচ্ছ, সেই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। খুব সাবধানে এগুলো দেখে নেবে এবং ফিল আপের সময় মাথায় রাখবে এই জিনিসপত্রগুলো। এবার আসি পোস্ট কি কি আছে। তো এখানে আমি ভাগ করে নিই প্রথমে 1 থেকে 9 অবধি, মানে 9 অবধি। এর মধ্যে আছে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিজাইন, ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইএমইউ, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিস, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল টিআরডি,
ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টিআরএস, জুনিয়র ইঞ্জিনিয়ার রিসার্চ, সিভিল না সরি ওটা পরে আসছি আমি। তো 9 অবধি, 9 অবধির মধ্যে এবার দেখে নিই কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে এখানে। যে 3 বছরের ডিপ্লোমা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের বিটেক, তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসছি হচ্ছে কি এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কি কি বলা আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড বলা আছে প্রথমটার জন্য B2, তারপরে C1, 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 A3। A3 লাগছে ইএমইউ তে যারা কাজ করবে ইলেকট্রিক্যালে তাদের জন্য লাগছে A3। তাছাড়া আবার আছে B1, আবার আছে হচ্ছে টিআরডি তে যারা কাজ করবে তাদের লাগবে A3, এবং যারা টিআরএস এ কাজ করবে তাদের লাগবে A3। তো এই জিনিসগুলো একটু দেখে নেবে। তো আমি আরেকবার বলে দিচ্ছি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে। এখানে 3 বছরের ডিপ্লোমা লাগবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সে, অথবা যে কোনো কম্বিনেশন অফ এনি সাবজেক্ট স্ট্রিম বেসিক্স। এছাড়া বিটেক যাদের আছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্সে, তারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর আসছে 10 10 থেকে 10 থেকে বোধহয় এদিকে, এরপর আছে 10-এ, 10-এ হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার ব্রিজ, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন। এখানেও লাগছে। এছাড়া আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিজাইন অ্যান্ড এস্টিমেশন, জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজাইন সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার পিওএ, জুনিয়র ইঞ্জিনিয়ার পিওএ ওয়ার্কস। এখানে যোগ্যতা, ওখানে যেমন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ছিল, এখানে ডিপ্লোমা 3 বছরের সিভিলে লাগবে। এছাড়া যারা বিটেক আছে তারাও করতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, এবং তাছাড়া বিএসসি তে যারা সিভিলে বিএসসি করে রেখেছে তারাও এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আসছে এখানে মেডিকেল। এখানে C1 আছে, B2 আছে, A3 লাগছে জুনিয়র ইঞ্জিনিয়ার পিও এর জন্য। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পিও এর জন্য A3 লাগছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্কস এর জন্য B1 লাগছে, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্কস এর জন্য C1 লাগছে। যেটা প্রোডাকশন ইউনিটের কাজ, এগুলো ওয়ার্কস এর কাজ। এটা পিওএ, এটা প্রোডাকশন ইউনিট, এটা আর&ডি, এবং এটা প্রোডাকশন ইউনিটের কাজ। এছাড়া এরপর 19 অবধি হয়ে গেল এখানে আমাদের। এবার আসছে 20তে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্র্যাক মেশিন, জুনিয়র ইঞ্জিনিয়ার ক্যারিয়ার এর ওয়াগন, জুনিয়র ইঞ্জিনিয়ার সিডব্লিউ ডিজাইন, জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজাইন অ্যান্ড মেকানিক্যাল ডিজাইন অ্যান্ড এমপি। এবার তার মধ্যে প্রথম 20 নম্বরে যেটা ছিল সেটার জন্য কিন্তু লাগছে A3 মেডিকেল, যেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্র্যাক মেশিন। এটা কিন্তু A3 মেডিকেল লাগবেই, এবং এর জন্য যোগ্যতা লাগছে 3 বছর ডিপ্লোমা মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অর কম্বিনেশন অফ এনি সাবজেক্ট। এছাড়া যারা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বিটেক করে রেখেছো তারাও এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই তবে বিটেক কিন্তু মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টস কন্ট্রোল এই সবের জন্য কিন্তু লাগবে। তো এটা গেল। এরপর আসছে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ক্যারেজ ওয়াগনে লাগছে B1, জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজাইন C&W তে লাগছে B2, জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজাইন মেকানিক্যাল লাগছে C1, এখানে আবার লাগছে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজাইনে B2। এবার এগুলোর জন্য যোগ্যতা আছে 3 বছরের ডিপ্লোমা লাগবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ডিপ্লোমা, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, এবং মেশিনিং, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল, টুলস, মেশিনিং টুলস, ডিআই মার্কেটিং, ডিআই মেকিং, অটোমোবাইল প্রোডাকশন এইসবের জন্য। এবং যাদের এখানেও একই কথা, এখানে যাদের বিটেক করা আছে তারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং আগের পেজে যে যোগ্যতার কথাগুলো বলছিলাম যেগুলো থাকতে হবে এখানে দেখে না, বাকিটা লেখা আছে এখানে। তাছাড়া হচ্ছে এই জুনিয়র ইঞ্জিনিয়ার পদে মানে ওই যোগ্যতাতেই আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ওয়ার্কশপ, ডিজাইন ড্রয়িং এস্টিমেশন মেকানিক্যালে, মেকানিক্যাল ডিজাইন ড্রয়িং এস্টিমেশন, জুনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে মিলরাইট, এই অবধি কিন্তু হচ্ছে আমি যে আগের পেজে যে যোগ্যতার কথা বলেছিলাম, যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলেছিলাম, সেই যোগ্যতাতেই এগুলো করা যাবে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগছে B1 ডিজেল মেকানিক্যালের জন্য, C1 লাগছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য, C1 লাগছে মেকানিক্যাল ওয়ার্কশপের জন্য, C1 লাগছে মেকানিক্যাল ডিজাইন অ্যান্ড এস্টিমেশনের জন্য,
এখানে C1 লাগছে আবারও ডিজাইন এস্টিমেশনের জন্য, C1 লাগছে মিল রাইটের জন্য। এগুলো ওয়ার্কশপ, ডিজাইন, প্রোডাকশন ইউনিট, ওয়ার্কশপ, প্রোডাকশন ইউনিট, ডিজেল শেড, এসবে কাজ আছে এখানগুলো। এছাড়া 31 নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল ইলেকট্রিক্যাল। এখানে ডিপার্টমেন্ট হচ্ছে মেকানিক্যাল অ্যাপ্লাই করতে পারবে, এর জন্য মেডিকেল লাগবে B1, আর এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে 3 বছরের ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অথবা এর মধ্যে কোনো দুটো সাবজেক্টের কম্বিনেশনও থাকতে পারে। এছাড়া কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বিটেক ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এর মধ্যে। এটা গেল। আর এরপর আছে 32 আছে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজাইন S&T, জুনিয়র ইঞ্জিনিয়ার S&T ওয়ার্কশপ, জুনিয়র S&T ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেশন, জুনিয়র S&T সিগন্যাল। এর জন্য মেডিকেল লাগছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজাইন S&T এর জন্য লাগছে B2, জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের জন্য লাগছে C1, জুনিয়র ইঞ্জিনিয়ার S&T ডিজাইনের জন্য লাগছে C1, S&T সিগন্যালের কাজের জন্য লাগছে A3। এটা কিন্তু সিগন্যালের ক্ষেত্রে লাগছে A3। এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে 3 বছরের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্বিনেশন অফ এনি স্ট্রিম অফ সাবজেক্ট, অথবা বিটেক থাকতে হবে, মোট কথা ডিপ্লোমা বা বিটেক থাকতে হবে এই সাবজেক্টগুলোর মধ্যে কোনো একটাতে। এবার আসছি জুনিয়র ইঞ্জিনিয়ার S&T টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন হচ্ছে এর জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে A3, এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন এটাই আছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে করতে হবে। এরপর আসছে ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, মানে হচ্ছে ডিএমএস এর ক্ষেত্রে লাগছে যে 3 ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিন থেকে ডিপ্লোমা অথবা বিটেক থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য মেডিকেল লাগছে C1। এই যে লেখা আছে হায়ার কোয়ালিফিকেশন সাচ এস বিই বিটেক আর অলসো অ্যাকসেপ্টেড ইন লিউ অফ 3 ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য সেম ডিসিপ্লিন, মানে এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো এই অবধি ছিল ভিডিওটা। আমি মোটামুটি তোমাদেরকে এখানে যা এই নোটিফিকেশনে যাবতীয় যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ছিল সেগুলো বলে দিলাম। কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে আমাদের কমেন্ট সেকশনে, আমরা কমেন্ট সেকশন পড়ে যদি কমেন্টে সেটা বলে দেওয়া যায় বলে দেবো, অথবা যদি এর জন্য ফার্দার কোনো ভিডিও বানাতে হয় তো আমরা সেটা বানিয়ে দেবো। তো এই ভিডিওটা বেশি বড় করছি না, এমনি অনেক বড় হয়ে গেছে। তো ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হবে। টাটা।